নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। রাত পোহালেই গণনা, বাংলার জনাদেশ কি হতে চলেছে সেটা জানার জন্য শুধুমাত্র বঙ্গবাসীরাই অপেক্ষা করে নেই, সারা ভারতের মানুষ অপেক্ষা করে আছে। এবং বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য পশ্চিমবঙ্গের মানুষ, তারা বাঙালি হতে পারেন, অবাঙালি হতে পারেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৪ঠা মের জনাদেশ কি হয় তার দিকে। মোদি না মমতা, কার হাতে ক্ষমতা, কি রায় দিয়েছে জনতা, এটাই তো ইভিএম খুললে আপনারা জানতে পারবেন। বিভিন্ন সমীক্ষক সংস্থা বিভিন্ন রকম রিপোর্ট দিয়েছে। ৯টি সমীক্ষক সংস্থা তাদের এক্সিট পোল করেছে, তার মধ্যে 7টি বিজেপিকে এগিয়ে রেখেছে, 2টিতে তৃণমূল এগিয়ে আছে। তার মধ্যে টুডেস চাণক্য সরাসরি বলে দিয়েছে বিজেপি 48% +- 3% ভোট পাবে, 192 +- 11টি আসন পাবে। তৃণমূল 38% ভোট, +- 3%, 100 +- 11 আসন পাবে। তপশিলি জাতি, উপজাতি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে তৃণমূলের ভিত্তি নড়ে গিয়েছে বলে টুডেস চাণক্য বলছে। এবং একই সঙ্গে দেখুন, 2021-এ মুসলমান ভোট প্রায় একচেটিয়া তৃণমূলের ঘরে গিয়েছিল, 100টার মধ্যে 91টা। সেই ধারার এবার পরিবর্তন হচ্ছে বলে টুডেস চাণক্য বলেছে। তারা বলেছে যে 100টার মধ্যে 71টা ভোট তৃণমূল পেতে পারে। বিজেপির পক্ষেও 8% মুসলমান ভোট দিয়েছেন, বাকি ভোট কংগ্রেস সিপিএম এর দিকে গেছে। মানে 100টার মধ্যে 91টা ভোট 2021-এ তৃণমূল পেয়ে মালদা, মুর্শিদাবাদে কংগ্রেস সিপিএম সবাইকে সাফ করে দিয়েছিল। এবারের প্রবণতা সেরকম নয় বলেই টুডেস চাণক্য বলছে। এবং কলকাতাতেও লড়াই কিন্তু একেবারে শেয়ানে শেয়ানে। প্রজ্ঞা বলে একটা সমীক্ষক সংস্থা, তারা বিজেপিকে 208টি আসন দিয়েছে, তৃণমূলকে 85টি আসন দিয়েছে। কিন্তু 9টি জনমত সমীক্ষায় 7টি বিজেপিকে এগিয়ে রেখেছে, 2টি তৃণমূলকে। দিদিমণি বলছেন যে এটা বিজেপির পরিকল্পিত চক্রান্ত, জোর করে এই ধরনের জনমত সমীক্ষা প্রকাশ করা হয়েছে যাতে গণনার সময় তৃণমূলের কর্মী সমর্থকরা হতাশ হয়ে পড়েন, নিরাশ হয়ে পড়েন, তারা গণনা টেবিল ছেড়ে উঠে যান। তবে টুডেস চাণক্য কিন্তু তাদের ট্র্যাক রেকর্ড অন্যদের সবার থেকে ভালো। 2016, 19, 21 এই 3টে নির্বাচনে তারা মোটের উপর যথার্থ একটা পূর্বাভাস দিয়েছিল। তৃণমূল দাবি করছে, তারা, দিদিমণি বলেছেন 226টা আসন পেয়ে তৃণমূল ক্ষমতায় আসছে। খোকাবাবু 230টা বলেছে, এটা তৃণমূলের ইন্টারনাল সার্ভে। এখন ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভের সময়, এটা মনস্তাত্ত্বিক চাপ দুই শিবিরের উপর চাপিয়ে রাখবে। তবে গণনা কেন্দ্রে কারচুপির অনেক অভিযোগ উঠেছিল, কমিশন সেটাকে মাথায় রেখেই যতদূর সম্ভব নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছে। কয়েকটি বুথে পুনর্নির্বাচনও হয়েছে, এটা আপনারা জানেন। তো এখন অপেক্ষা ইভিএম খোলা। কিন্তু আমি ওই মেখলিগঞ্জ থেকে শুরু করেছি না, বিধানসভা কেন্দ্র ধরে ধরে সম্ভাব্য ফলাফল কি হতে পারে। এটা একটা একাডেমিক এক্সারসাইজ, সবার সাথে কথা বলেছি, পিপল ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে কোনো কেউ বাদ যায়নি। প্রথম ভোটার থেকে অশীতি পর, মানে যারা বাড়িতে 85 বছর হয়ে গেছে, যাদের বাড়িতে ভোট করবে না এসে তাদের ভোটটা নিয়ে গেছেন, প্রথমবারের ভোটার। সংখ্যালঘু ভাই বোনেদের সঙ্গে নিবিড় কথা বলেছে। এই যে চাণক্য বলছে না যে তৃণমূলের
মুসলমান ভোট কমে গেছে। আমাদের সমীক্ষাতেও বিশেষ করে মালদা মুর্শিদাবাদে এই ছবিটা উঠে এসছে, এবং দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা। আসলে সংখ্যালঘুরা মালদা মুর্শিদাবাদে কংগ্রেসকেও ভোট দিয়েছে, তৃণমূলকেও ভোট দিয়েছে। উত্তর দক্ষিণ 24 পরগনায় কোনো কোনো জায়গায় তারা আইএসএফকেও ভোট দিয়েছে, কোথাও তৃণমূলকে ভোট দিয়েছে। সবাই ঝাঁপিয়ে পড়ে তৃণমূলকে ভোট দেন, এর নানাবিধ কারণ আছে। মানে ওয়াকফ সম্পত্তি নিয়ে তৃণমূলের দ্বিচারিতা, নানাবিধ, সেগুলো আর এইটা আলোচনার সময় নয়। আমরা সারা বছর ধরে আলোচনা করেছি। এখন তো সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন জনাদেশ কি হয়েছে সেটা জানবার জন্য। প্রধানমন্ত্রী পূর্বাভাস করে গেছেন এমন কতগুলি জেলা থাকবে যাতে তৃণমূল খাতা খুলতে পারবে না। অমিত শাহ বলে গেছেন সরকার বিজেপিরই হচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে একটা চনমনে ভাব চোখে পড়ছে। যদিও তৃণমূল সমর্থকরা বলছেন তাদের সরকার হচ্ছে, কোথাও যেন বডি ল্যাঙ্গুয়েজে সেই আত্মবিশ্বাসের একটা খামতি চোখে পড়ছে। মানুষ ভোটটা দিয়েছেন, নিজের ভোট। তাও কি গন্ডগোল একেবারে হয়নি? হয়েছে তো। না হলে মগরাহাট পশ্চিম আর ডায়মন্ড হারবারে 15টা বুথে নির্বাচন হয়, ফলতায় এত গন্ডগোল হয়? হয়েছে। কিন্তু অতীতে পশ্চিমবঙ্গের নির্বাচনে যে ছবি আমরা দেখতে অভ্যস্ত, সেই ছবি কিন্তু এবার আমরা দেখিনি। তার জন্য কমিশনের কুর্নিশ প্রাপ্য। এবং দেখুন, আমি যেটা দেখেছি এবং শুনেছি, বহুতলের আবাসনের বাসিন্দারা যারা অতটা খুব উৎসাহী হন না ভোট দিতে, খুব রিল্যাক্টেন্ট থাকে, তারাও এবার দলে দলে ভোট দিয়েছেন। অনেকে বলছেন এবার আনপ্রেসিডেন্টেড হিন্দু ইউনিটি হবে, যে ইউনিটি শুধুমাত্র সীমান্ত সংলগ্ন জেলাগুলোতে নয়, যেখানে হিন্দুরা সংখ্যালঘু সেখানে হিন্দু ইউনিটি থাকে। অনেকে বলছেন যে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত একটা হিন্দু ইউনিটি এবার লক্ষ্য করা গেছে। আমিও তাদের ধারণার সঙ্গে সহমত। ইভিএম খুললে জনাদেশ যখন আসতে থাকবে তখন এটা আরও স্পষ্ট হবে যে হিন্দুরা কতটা একজোট হয়েছেন এবং কতটা একজোট হয়ে কতটা ভোট তারা বিজেপিকে দিয়েছেন। 2024 সালের লোকসভা নির্বাচনে 100টার মধ্যে 56টা হিন্দু ভোট বিজেপি পেয়েছিল। ভারতবর্ষে গুজরাটে 100টার মধ্যে 61টা হিন্দু ভোট বিজেপি পায়। এতটা কনসলিডেশন হয়। অনেকে বলছেন পশ্চিমবঙ্গ গুজরাটে হিন্দু ভোটের কনসলিডেশনকেও ছাড়িয়ে যাবে। আজকে একেবারে অন্তিম পর্বে, 4 মে থেকে তো সবকিছু অন্যরকম হবে। প্রত্যাবর্তন হলে অন্যরকম হবে, পরিবর্তন হলেও সবকিছু পরিবর্তন হবে। 3রা মের এই প্রতিবেদনে আমার শহর, আপনাদের শহর কলকাতার 11টি কেন্দ্র এবং হাওড়ার সম্ভাব্য ফলাফল কি হতে পারে বলি। দেখুন, কলকাতা এবং হাওড়ার যে কটি কেন্দ্র আছে মোট 27টা, হাওড়ার 16, কলকাতায় 11। 2021-এ বিরোধীরা খাতা খুলতে পারেনি, মানে 27টার মধ্যে 27টাই তৃণমূলের ঘরে গিয়েছিল। সেই প্রবণতা কি বজায় থাকবে, নাকি এবারে ফলাফলের কিছু অন্যরকম ইঙ্গিত আছে? শুরু করা যাক কলকাতা দিয়ে। কলকাতা বন্দর, ফিরহাদ হাকিম ডাকসাইটে মন্ত্রী, তার জয়ের সম্ভাবনা উজ্জ্বল। তারপরে যে কেন্দ্রটা নিয়ে আপনাদের সব থেকে বেশি আগ্রহ, ভবানীপুর। দেখুন, 29শে এপ্রিল সকাল বেলার ছবিটা মনে করুন আপনারা। দিদিমণির বাড়ির সামনে কার্তিক ব্যানার্জি বসে আছেন, আরো কয়েকজন। কলকাতা পুলিশের কর্মচারী পরিষ্কার বলে দিলেন এভাবে বসবেন না, নির্বাচন কমিশনের নিষেধ আছে। আচ্ছা, 15 বছরে পশ্চিমবঙ্গে এই ছবি কেউ দেখেছেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে তার ভাইকে কলকাতা পুলিশ বলছে বসবেন না? আর দ্বিতীয় চিত্র, সকাল 7:30টায় রাত্রি জাগরণের ক্লান্তি চোখে মুখে নিয়ে দিদিমণি ভবানীপুর কেন্দ্রে চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন। এই দুটো ছবি বোধহয় স্পষ্ট করে দিয়েছে ভবানীপুরের সম্ভাব্য ফলাফল। রাসবিহারী বিধানসভা কেন্দ্র, সাংবাদিক লেখক স্বপন দাশগুপ্তর সঙ্গে
কুখ্যাত বিখ্যাত দেবাশিস কুমারের লড়াই, সামান্য হলেও পাল্লা ভারী স্বপন বাবুর দিকে। কিন্তু এটা বললাম, লড়াইটা কিন্তু একেবারে শেষ রাউন্ড পর্যন্ত চলবে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্রের ফলাফল নির্ধারিত হবে সিপিএম এর প্রার্থী আফরিন কতটা ভোট টানবেন। দেখুন, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর উপনির্বাচনে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছিল বিজেপি, কোনো রকমে বাই ইলেকশন জিতেছিলেন, যেখানে সুব্রতবাবু ৭৫,০০০-এর কাছাকাছি ভোটে জিতেছিলেন। বাবুলের দীর্ঘদিন বিজেপি সঙ্গ, নানাবিধ কথাবার্তা বালিগঞ্জ কেন্দ্রের সংখ্যালঘু মননকে আহত করেছিল, তাই বাবুলকে আর প্রার্থী করার ঝুঁকি দল নেয়নি। বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়ানো শোভনদেব বাবু, ৮২ বছর বয়সী বক্সার, তাকে আনা হয়েছে বালিগঞ্জ কেন্দ্রে। কিন্তু শোভনবাবু জিতবেন হয়তো, কিন্তু র্যাজোথিন মেজরিটিতে, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংকে ভালো রকম থাবা বসিয়েছে তার নাতনির বয়সী আফরিন। তবুও আমি বেনিফিট অফ ডাউট শোভনদেব চট্টোপাধ্যায়কেই দিয়ে রাখছি, তিনি জিততে পারেন। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র, নয়না বন্দ্যোপাধ্যায়, সুদীপবাবুর স্ত্রী, সহজ নয় লড়াই। সন্তোষ পাঠক পরিচিত মুখ, ঘরে ঘরে ঢুকে গিয়েছেন, এসআইআর এ প্রচুর নামও বাদ গেছে। আমাদের সমীক্ষায় উঠে এসছে পাল্লা ভারী সন্তোষ পাঠকের দিকে। এন্টালি বিধানসভা কেন্দ্র, স্বর্ণকমল সাহার বড় ছেলে সন্দীপন প্রার্থী, স্বর্ণকমলবাবু দাঁড়াননি, তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন আইনজীবী লড়াকু নেত্রী প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। ওখানে অনেক সংখ্যালঘু ভোট আছে, কিন্তু তৃণমূলের বেশ কয়েকজন সংখ্যালঘু কাউন্সিলর দায়িত্ব নিয়ে সংখ্যালঘু ভোটের একটা অংশকে বাম কংগ্রেসের দিকে ঠেলে দিয়েছে। যে ভোটটা সন্দীপন বাবুর পাওয়ার কথা ছিল, সেই ভোটের একটা অংশ চলে গেছে বাম কংগ্রেসের দিকে, এটাই খবর এলাকায়। আর অন্যদিকে ওখানে আমার এক তৃণমূলের নেতা বলছিলেন, যাদেরকে কখনো ভোট দিতে বেরোতেই দেখেনি, সেই হিন্দু বাড়ির লোকজন দলে দলে গিয়ে ভোট দিচ্ছেন। আমাদের সমীক্ষা বলছে এগিয়ে আছেন প্রিয়াঙ্কা টিবড়েওয়াল। এন্টালি বিধানসভা কেন্দ্র, বেলেগাড়া বিধানসভা কেন্দ্র, অনেকের নজর, কুণাল দা, আমাদেরই পেশার অগ্রজ, বিতর্কিত এবং সোজাসাপটা কথা বলেন কুণাল বাবু। তার সোজাসাপটা কথাকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, বিতর্কিত সত্তার মধ্যে আমি ঢুকবো না। আমাদের যে সমীক্ষা, সেখানে কিন্তু বেলেঘাটায় কুণাল বাবুর জয় পাওয়ার সম্ভাবনা প্রবল। যতই পরেশ পাল, জীবন সাহা বসে যান, স্বপন সমাদ্দার শুধু ছিলেন কুণাল বাবুর সঙ্গে, অন্যরাও ছিলেন, ওরা চাঁদ সওদাগরের মনসা পুজো করার মতো। সিপিএম এরও জবরদস্ত প্রার্থী ছিলেন পার্থ চৌধুরী, পুরনো বিজেপি কর্মী, তাকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু আমাদের সমীক্ষা বলছে কুণাল বাবুর দিকেই ঝুঁকে রয়েছে বেলেঘাটা। জোড়াসাঁকো, এই কেন্দ্রে দুই বিজয়ের লড়াই। বিজেপির কাউন্সিলর বিজয় উপাধ্যায়ের সঙ্গে সমাজবাদী পার্টি ঘুরে আসা বিজয়। জোড়াসাঁকো বিজেপির দিকেই যেতে পারে। শ্যামপুকুর, রাজ্যের মন্ত্রী দিদিমণি এবং অভিষেক ঘনিষ্ঠ, মোদিজির ব্রিগেড র্যালির সময় গিরিশ পার্কে তার বাড়ির সামনে যে খণ্ডযুদ্ধ হয়েছিল আপনারা জানেন। শশী পাজা এবারও শ্যামপুকুরের প্রার্থী, তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে একেবারে আনকোড়া, কিন্তু ২১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়, পুজো আর্চার সঙ্গে যুক্ত, নিত্য পুজোয় তিনি অংশ নেন রাধাকৃষ্ণের, এবং মিঠুন চক্রবর্তীর সম্পর্কে বোন পূর্ণিমা চক্রবর্তী। ওই কেন্দ্রে কিন্তু বিজেপির দিকেই পাল্লা ভারী। মানিকতলা বিধানসভা কেন্দ্র, হাড্ডাহাড্ডি লড়াই। ওখানে সাধনদার একটা লিগ্যাসি আছে। সুপ্তি পান্ডে বাই ইলেকশনে বিপুল ভোটে জিতেছিলেন, তার মেয়ে শ্রেয়া পান্ডে প্রার্থী। শ্রেয়াকে বিতর্ক সবসময় তাড়া করে বেড়ায়। শ্রেয়া এসেছিল আমার বাড়িতে ভোটের প্রচারে,
অত্যন্ত রাগতভাবে অনেক কথা বলে দিয়ে গেল। তাই বললাম মিষ্টিটা অন্তত খাও, বলে না না মিষ্টি খাবো না, তারা আছে। যাই হোক, তো তার বিরুদ্ধে প্রার্থী প্রবীণ নেতা তাপস রায়। তাপস রায় 5 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর। 2 বছর আগে বিজেপিতে যোগ দিয়ে কিন্তু তিনি বিজেপির সংস্কৃতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন। লড়াইটা খুব হাড্ডাহাড্ডি, ভীষণ হাড্ডাহাড্ডি। কিন্তু নির্বাচনের আগে শ্রেয়াকে ঘিরে যে বিতর্ক এবং তাপসবাবুর একটা ভাবমূর্তি, পুরনো লোক, কিছুটা হলেও তাপসবাবুকে এই কঠিন লড়াইয়ে এগিয়ে রাখছে। পিছিয়ে থেকে মানিকতলা কেন্দ্রে তিনি শুরু করেছেন, কিন্তু ওই যে বললাম ভেটারেন ওয়ার হর্স। আর শ্রেয়া তো একদম আনকোড়া, প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েছে, তাই ওর আবেগ বেশি, উৎসাহ বেশি। আর তাপসদা 53 বছর রাজনীতি করেছেন, অভিজ্ঞতার দিক থেকে দুজনের কোনো তুলনাই হয় না। এবং মানিকতলা প্রত্যেকটা কেন্দ্রে বুথে বিজেপির এজেন্ট ছিল। সামান্য হলেও পাল্লা তাপসবাবুর দিকেই রয়েছে, কিন্তু বললাম হাড্ডাহাড্ডি লড়াই। অনেক পিছিয়ে থেকে শুরু করেছেন তাপসবাবু, আর পান্ডে পরিবারের একটা প্রভাব তো মানিকতলাতে আছে। আমি এটাকে হাড্ডাহাড্ডি ক্যাটেগরিতেই রাখতে পছন্দ করব। কাশীপুর বেলগেছিয়া, অতীন ঘোষ। অভিযোগ অতীনবাবুর নজর মানিকতলার দিকে বেশি থাকে, কাশীপুর বেলগেছিয়ায় কম থাকে। কারণ পান্ডে পরিবারের সঙ্গে অতীনবাবুর অম্লমধুর সম্পর্ক। এটা নিয়ে ওখানকার বিজেপি প্রার্থী, ওখানকার ভূমিপুত্র রিতেশ তেওয়ারি খোঁচা দিতে ছাড়ছেন না। প্রচণ্ড লড়েছেন রিতেশ। শান্তনু সেন ফ্যাক্টরটাও কাজ করবে না অতীনবাবুর পক্ষে, যা ফিডব্যাক পেয়েছি। সামান্য হলেও এগিয়ে আছেন রিতেশ তেওয়ারি। তাহলে আমাদের সমীক্ষায় কলকাতার 11টি আসন, যেটা 2011, 16, 21-এ আর কেউ দাঁত ফোটাতে পারেনি, 11-0 ছিল তৃণমূল, মানে 11টাই তৃণমূল পেয়েছিল। এবার বিজেপি খুব ভালো হলে 8টি আসন পেতে পারে, তৃণমূল পেতে পারে 3টি আসন। এটা খুব ভালো হলে, হাড্ডাহাড্ডি হলে 6-5 হয়ে যাবে। আসন বালি, আসন হাওড়া জেলা, একটা আসনেও খাতা খুলতে পারেনি তৃণমূল, এই বিজেপি কেউই পারেনি। 21-এ পারেনি, 11-ই পারেনি, 16-ই পারেনি, 21-এ পারেনি, 16-0 ছিল। হাওড়া কি বলছে? যখন বালি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী সঞ্জয় সিং এর জয়ের সম্ভাবনা আছে, হাওড়া উত্তর তৃণমূলের জয়ের সম্ভাবনা আছে। মধ্য হাওড়া এবারও অরূপ রায় জিতবেন বলে আমাদের সমীক্ষা বলছে। শিবপুরে কিন্তু অঘটন হতে পারে। ভূমিপুত্র অভিনেতা রুদ্রনীল শিবপুরে চষে ফেলেছেন অলিগলি মহল্লা, সমর্থনও পেয়েছেন মানুষের। গ্রাউন্ড রিপোর্ট বলছে বিজেপির পক্ষে যেতে পারে শিবপুর। হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র, এই কেন্দ্রটাও চমকে দিতে পারে ফলাফলে বিজেপির পক্ষে গিয়ে। সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, এই 4টে কেন্দ্রই তৃণমূলের পক্ষে যাওয়ার সম্ভাবনা। উলুবেড়িয়া দক্ষিণও তৃণমূল জিতবে। তার মানে সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর, উলুবেড়িয়া দক্ষিণ, 5টি কেন্দ্রে তৃণমূলের জয়ের সম্ভাবনা। শ্যামপুরে অভিনেতা হিরণ খড়গপুর থেকে শ্যামপুরে এসছেন, কিন্তু ওই কেন্দ্রেও তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। বাগনান এবং আমতা, এই দুটো কেন্দ্রেও, এরকম রুরাল হাওড়ায় তৃণমূলের জয়ের সম্ভাবনা প্রবল। উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্র, ওখানে এক সন্ন্যাসী দাঁড়িয়েছেন বিজেপির হয়ে, প্রচন্ড মেরুকরণ হয়েছে, ওই কেন্দ্রটা বিজেপির দিকে যেতে পারে। জগৎবল্লভপুর এবং ডোমজুর, যে ডোমজুরে রাজীব ব্যানার্জি ওই 2016 রেকর্ড ভোটে জিতেছিলেন, সব থেকে বেশি ভোটে জিতেছিলেন, জগৎবল্লভপুর ডোমজুরও তৃণমূলের পক্ষেই যেতে পারে। তাহলে হাওড়া জেলার 16টি আসনের মধ্যে
তৃণমূল পেতে পারে 12টি, বিজেপি পেতে পারে 4টি আসন। তাহলে আমাদের সমীক্ষা বলছে কলকাতা এবং হাওড়া তৃণমূলের শক্ত ঘাঁটি, এই শক্ত ঘাঁটিতেও থাবা বসিয়েছে পদ্মফুল। 4 মে সব পরিষ্কার হয়ে যাবে।